অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যত জটিল মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতেই চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াজ সুমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা থাকছে। দেশে কমে আসছে গ্যাসের মজুদ, চলবে মাত্র 8 বছর। দায়ী বিগত সরকারের ভুল নীতি, অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। বিকল ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত স্বাভাবিক হবে না গ্যাস সরবরাহ, জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। এছাড়াও থাকবে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিশ্লেষণ। আর পুরোটা আয়োজন জুড়ে আমাদের সাথে আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আসলে বর্তমান যে গ্যাসের সংকট এবং লোডশেডিং, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। এর কারণ কি, সমাধানগুলো কি হতে পারে, সেসব বিষয়গুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তার আগে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, সেটিও দেখে আসতে চাই। দেশে কমে আসছে গ্যাসের মজুদ। বর্তমান মজুদ দিয়ে চলবে মাত্র 8 বছর। এই সময়ের মধ্যে নতুন করে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন না বাড়ালে ভয়াবহ সংকটে পড়বে বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের ভুল নীতির কারণে এলএনজি নির্ভর হয়ে পড়েছে দেশ, যার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন বাস্তবতায় অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের উপরে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যার সরাসরি প্রভাব পড়ছে রান্নার চুলা থেকে ভারী শিল্পের চাকাসহ সবখানে। কিন্তু কেন এই সংকট? তথ্য বলছে, একসময়ে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় 2800 মিলিয়ন গ্যাস উৎপাদিত হলেও বর্তমানে তা নেমে এসেছে 1650 মিলিয়ন ঘনফুটে। উল্টো চাহিদা বেড়েছে বহুগুণ। ঘাটতি সামাল দিতে 2018 সালে শুরু হয় এলএনজি আমদানি, যা থেকে গ্যাস মিলছে সর্বোচ্চ 900 থেকে 1100 মিলিয়ন ঘনফুট। সব মিলিয়ে দৈনিক যোগান মিলছে 2600 থেকে 2700 মিলিয়ন ঘনফুট, যদিও দৈনিক চাহিদা প্রায় 3800 মিলিয়ন ঘনফুট। ঘাটতি থাকছে 1200 মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে প্রতিদিনই কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। তথ্য বলছে, দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি, এর মধ্যে উৎপাদনে আছে 20টি। এদিকে উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো দিয়ে করানো পেট্রোবাংলার হিসাব বলছে, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আনুমানিক 30 টিসিএফ। এর মধ্যে 2023-24 অর্থ বছর পর্যন্ত উৎপাদন করা হয়েছে প্রায় 22 টিসিএফ। ফলে মজুদ রয়েছে 8 টিসিএফ এর মতো, যা দিয়ে চলবে মাত্র 8 বছর। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ সম্ভাবনা থাকার পরও বিগত দিনে উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধান। গ্যাস এক্সপ্লোরেশন যদি কন্টিনিউ করতো, তাহলে আমরা এত খারাপ অবস্থায় আসতাম না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা নবায়নযোগ্য বিদ্যুৎকে অবহেলা করে এসেছি সাংঘাতিক রকমের। তাহলে এই দুইটাই হলো মেইন উৎস আমাদের, যে এই আমদানি নির্ভরতা কমানো। চলমান সংকট থেকে রক্ষা পেতে গ্যাস অনুসন্ধানের বিকল্প দেখছেন না এই জ্বালানি বিশেষজ্ঞ। স্নাতক ইস্টের গ্যাসই যদি আপনি উত্তোলন করেন, সেটা তো অলমোস্ট ধারণা করা হয় সেখানে 1 টিসিএফ গ্যাস আছে। বাপেক্সকে দিয়ে এই 1 টিসিএফ গ্যাস যদি তোলায়, তাহলে লেস দ্যান 3 টাকায় এই গ্যাস তুলতে পারে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। তারা বলছে বাপেক্সের গ্যাস তোলার সক্ষমতা নেই। তো বাপেক্সের যদি সক্ষমতাই না থাকে, সাগরের গ্যাস তুলতে পারবে না সেটা বুঝলাম, কিন্তু স্থলভাগের গ্যাস তুলতে পারবে না। তার জন্য আবার সেই কন্ট্রাক্টর নিয়োগ করতে হবে, আবার সেই আন্তর্জাতিকভাবে লোক ডেকে নিয়ে এসে গ্যাস কেনা আর বাইরে থেকে গ্যাস কেনা। তাই আমি সে আবার জ্বালানি স্বনির্ভর হতে পারলাম না। এদিকে মহেশখালীর কুতুবজোনে নতুন আরও একটি এলএনজি টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 13 বছরের জন্য আমেরিকা থেকে এলএনজি আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদে নিজস্ব অনুসন্ধান ছাড়া গ্যাস সংকট থেকে বের হওয়া কঠিন হবে। বেশি গ্যাস সরবরাহ করতে যে আপনি জ্বালানি সরবরাহ ব্যয় বাড়াবেন। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। আপনি এখন দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আজ আছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম স্যার। আমরা প্রতিবেদনটি দেখলাম, যেখানে আসলে যে বিষয়টি উঠে এসেছে যে গ্যাসের মজুদ কমে যাচ্ছে এবং যে মজুদ আছে সেটি দিয়ে বছর 8 চলতে পারে আমাদের বর্তমান অবস্থায়। এই জায়গাটাতে আসলে স্যার আপনি কী শঙ্কা দেখছেন? এই গ্যাসের মজুদ যদি বাড়ানো না যায়,
আসলে সামনের ভবিষ্যৎ আপনি কি দেখেন? গ্যাসের মজুদ কমে যাচ্ছে এবং যে মজুদ আছে সেটি দিয়ে বছর 8 চলতে পারে আমাদের বর্তমান অবস্থায়। এই জায়গাটাতে আসলে স্যার আপনি কি শঙ্কা দেখছেন? এই গ্যাসের মজুদ যদি বাড়ানো না যায়, আসলে সামনের ভবিষ্যৎ আপনি কি দেখেন? সামনের ভবিষ্যৎটা 2008 সালেই দেখা হয়েছিল, অন্তত গ্যাসকে নিয়ে। তখন যে স্ট্র্যাটেজিক প্ল্যান, যে কৌশলগত পরিকল্পনা সরকার হাতে নিয়েছিল, যেটা পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা 2010 নামে আত্মপ্রকাশ করেছিল এবং 2021 সাল নাগাদ কৌশলগত পরিকল্পনা কী হবে সেই দলিলে বানানো হয়েছিল, প্রণয়ন করা হয়েছিল। সেখানে বিশেষভাবে কয়েকটা ইন্ডিকেশন ছিল। তখনই দেখা গেছে যে গ্যাসের উপরে নির্ভরশীলতা প্রায় 90%-এর উপরে, অর্থাৎ মনো এনার্জি বেসড আমাদের অর্থনীতি। সেখান থেকেই কথা উঠেছে যে না, গ্যাসের উপরে এই নির্ভরশীলতা নিয়ে অর্থনীতিকে বাঁচানো যাবে না। সেখানে কী ধরনের জ্বালানি মিক্স পরবর্তী পর্যায়ে হবে তার একটা ধারণা দেওয়া হয়েছিল। সেই ধারণার মধ্যে 3টা জিনিস বিশেষভাবে স্পষ্ট করা হয়েছিল। একটাই ছিল যে গ্যাস সেই সময়ে 2010 সালে যে পরিমাণ ব্যবহার হচ্ছে তা আর বাড়ানো হবে না, মানে বাড়ানো বলতে প্রবৃদ্ধি বাড়বে না, ওটাই কনস্ট্যান্ট মেনটেন করে যাওয়া হবে। বাড়তি চাহিদা জ্বালানির সেটা আসবে হচ্ছে বিদ্যুতের কয়লা কনস্ট্যান্ট সাপ্লাই বৃদ্ধি করে যাবে এবং 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রতি বছরে বাড়াতে থাকলে বিদ্যুতের চাহিদার সঙ্গে বিদ্যুতের সরবরাহ সামঞ্জস্যপূর্ণ হবে এবং বাড়তি বিদ্যুৎ কয়লা থেকে আসবে। আর রিনিউয়েবল এনার্জি বাই দিস টাইম 2021 সালে 10% টেক ওভার করে নেবে। আর বাই দিস টাইম অ্যানাদার 10% আসবে পরমাণু বিদ্যুৎ থেকে, আর বাদবাকি বিদ্যুৎ এই আপনার কয়লা থেকে আসবে। এইভাবে জ্বালানি মিক্সের একটা প্রস্তাব করা হয়েছিল। আর তেলভিত্তিক বিদ্যুৎ তখন ছিল 1%-এরও কম, সেগুলো আলটিমেটলি আর বাড়বে না, সেগুলো কখনোই বাড়ানো হবে না। তাহলে সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য, রাষ্ট্রের জন্য সহজ হবে। আপনি আজকের সেই দিনের 2008 সালে সেই কৌশলপত্রের ব্যাকগ্রাউন্ড পেপারটা আমার তৈরি করা। আমরা এই জায়গাটাতে আমরা মনে হয় পিছিয়ে আছি, কারণ আমরা আমাদের যে অনুসন্ধানের জায়গাটাতে আমরা অনেকটা অবহেলায় ছিলাম বা অবহেলার চোখে দেখেছি, সেখানে আমরা অনুসন্ধানটা চালাই নেই। যে কারণে যেটা হয়েছে যে আমাদের এখন এলএনজি নির্ভরতা বেড়েছে। এই এলএনজি নির্ভরতার কারণে এখন আমাদের জ্বালানি ব্যয় বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকার নতুন করে আবার চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এই জায়গাটা এখন যে ভুলগুলো বের হওয়ার কোনো সুযোগ আছে যে ভুলগুলো আমরা করে যাচ্ছি এখন পর্যন্ত, ওখানে আমরা কিন্তু তার পরবর্তী পর্যায়ে জ্বালানি মিক্সে আমরা 30% তেল বিদ্যুৎ উৎপাদন করেছি। তেল বিদ্যুৎ দিয়ে আমরা জ্বালানি চাহিদা মেটাইছি। গ্যাসের অ্যাবান্ডেন্ট ব্যবহার করেছি। একেবারে গ্যাসের ব্যবহারের ব্যাপারে সংরক্ষণ নীতি আমরা অবলম্বন করিনি। সবচেয়ে কম খরচে আমরা গ্যাস সরবরাহ করতে পারতাম। গ্যাসের এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা ছিল আমাদের গ্যাস বড় ইনস্ট্রুমেন্ট। আমরা সেই ইনস্ট্রুমেন্টটা হারিয়ে ফেলেছি এবং সেটা কম ব্যয়ে বেশি খরচ করে ফেলেছি। তাহলে এখন আমরা 2021 সালে এসে আমরা রিনিউয়েবল এনার্জি আনতে পারলাম না। আমরা 2026 সালে এসে আমরা এলএনজি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, আমদানিকৃত কয়লা ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। আমরা এখনও জ্বালানি তেল থেকে বেরোতে পারলাম না। এবারেরও জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমরা ফার্নেস অয়েলের সরবরাহ বাড়িয়ে বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে মোকাবেলা করছি, অর্থাৎ ডেথ বেডে আসি। আমরা বলতে পারেন যে আইএসসিতে আসি, মানে মরণাপন্ন অবস্থায় জ্বালানি নিরাপত্তা আছে, কোনো রকমভাবে বাঁচানো, লাইফ সেভ করছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কটা জিনিস ভাবা দরকার, প্রথমত আমরা এলএনজি নির্ভরতা যদি বাড়াতে চাই, যেটা আগে সরকারের আমলে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল যে আমরা 1000 MMCFD আনতেছি, 4000 MMCFD আনবো, এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছিল। 1000 MMCFD আনাতেই আমরা বিদ্যুৎ এবং জ্বালানির ব্যয় যা বেড়ে গেছে এবং দুর্নীতি যে হারে বেড়েছে, যেখানে $6 পার MMCFD গ্যাস, মানে পার 1000
সেফটি গ্যাস যেখানে $6 আনার কথা সেখানে আমরা $10 এনেছি প্রথমে। তার মানে এখানেই বুঝতে পারছেন যে কতখানি ব্যয় বৃদ্ধি হয়েছে। এফআরসিটি তৈরি করতে গিয়ে এলএনজি টার্মিনাল তৈরি করতে আমরা ব্যয় বাড়িয়েছি, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 2 গুণ ব্যয় বৃদ্ধি করেছে। সেখানেও দুর্নীতি হয়েছে, পাচার হয়েছে, এই সমস্ত সব অভিযোগগুলো আছে। তার মানে এই খাতটাকে এলএনজির খাত ওপেন হয়েছে আর দুর্নীতির খাত আরও প্রশস্ত হয়েছে, দুর্নীতির খাত হিসেবে এটা এস্টাবলিশড হয়ে গেছে। তাহলে এই জায়গাটাই যদি আমরা দুর্নীতি এবং লুণ্ঠন প্রতিরোধ না করতে পারি, তাহলে এসব যত সম্প্রসারণ হবে তত ব্যয় এবং ড্রেনেজ হবে, এবং এই ব্যয় বহন করার ক্ষমতা রাষ্ট্রের থাকবে না, অর্থনীতির থাকবে না, মানুষের থাকবে না। তার মানে আমরা কোথায় যাচ্ছি এইটা এখন বুঝতে হবে, বোঝাটা খুব জরুরি হয়ে গেছে। সেই বোঝাটা জনগণের যেমন বোঝা দরকার, সেই বোঝাটা ব্যবসা বাণিজ্যে যারা জড়িত আছে, শিল্পে যারা জড়িত আছে, তারা বলছে গতদিন সেমিনারেও এই কথাটা পরিষ্কার হয়ে তারা বলেছে যে আমরা যে কোনো মূল্যে গ্যাস চাই, যে কোনো মূল্যে জ্বালানি চাই, কথাটা ঠিক না। এখন যে মূল্য আছে সে মূল্যই দিতে পারছে না, কোনো পর্যায়ের গ্রাহকই দিতে পারছে না। না, সেক্ষেত্রে যে তাহলে এই জায়গাটা আসতে হবে। চাহিদার জায়গায় তারা হয়তো বলছে যে আসলে এটি চাহিদা নির্বিচ্ছিন্ন রাখুক, এবং তাদের যে উৎপাদন বা বাসাবাড়ির যে চাহিদা সেই জায়গাটাতে আসলে আজকে আসেন যেসব ইন্ডাস্ট্রি, কাকে আমি গ্যাস দেবো আর কাকে আমি গ্যাস দেব না, এই প্রায়োরিটিটা তো সবচেয়ে বড় বিষয় হয়ে গেছে এখন। তা আপনি যাকে গ্যাস দিচ্ছেন তারা কতখানি ভ্যালু অ্যাড করছেন। যদি তাদের ভ্যালু অ্যাড কম্পারেটিভলি কম হয় তাহলে আপনি তারা সাস্টেন করতে পারছে না, তাহলে আপনি তাদের পিছনে গ্যাস বা জ্বালানি, এই ব্যয়বহুল গ্যাস বা জ্বালানি কেন খরচ করবেন? আজকে যেসব ইন্ডাস্ট্রি গ্যাস নিচ্ছে, আজকে কাকফো গ্যাস নিয়ে রপ্তানি করছে, আমার কি লাভ হচ্ছে? তারপর গ্যাস নিয়ে আরেকটি বিষয় লক্ষ্য করছি যে এখন তেল আমদানি ও বেসরকারি খাতে যাচ্ছে, এরকম একটি নীতিমালা হচ্ছে। এইসব বিষয়গুলি নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, শুনবো। সময় হলো একটি বিরতির। দর্শক, মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি বাণিজ্য সংলাপে নিচ্ছে একটা বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি বাণিজ্য সংলাপে। মহেশখালীতে একটি এফএসআরইও বিকল হয়ে যাওয়ার পর যে গ্যাস সংকট, সেটি আরও তীব্র আকার ধারণ করেছে। সেটি এই মুহূর্তে অর্ধেক অপারেশনে আছে, বাকি দ্বিতীয় বয়লারটি এখনও চালু হয়নি। এই পরিস্থিতিতে আসলে স্যার, আমাদের দেশের যে গ্যাস সরবরাহ নিশ্চিত রাখার জন্য আসলে নতুন নতুন টার্মিনালের কথা ভাবছে সরকার, সেই জায়গাতে আপনি কি পরামর্শ দিবেন? আমার প্রশ্ন, এই সরকারের আমলে, এই সরকারের জন্য, বর্তমান সরকারের মেয়াদকালে স্বল্পমেয়াদী জ্বালানি উন্নয়ন নীতি গ্রহণ করাটা জরুরি, যা হবে ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় বৃদ্ধি করা নয়, ব্যয় নিয়ন্ত্রণ, সাশ্রয় মূল্যে জ্বালানি সরবরাহ করা, এবং যে পরিমাণ অন্যায় ও অযৌক্তিক ব্যয়, লুণ্ঠনমূলক ব্যয় বেড়েছে, সে ব্যয় থেকে জ্বালানি খাতকে বা জ্বালানি বা বিদ্যুৎ খাতকে মুক্ত করে আনা। তো সরকারের যদি পরবর্তী পরিকল্পনাগুলো এমন হয় যে এই সরবরাহ ব্যয় বৃদ্ধি হবে, তাহলে এই সরকারের জন্য আলটিমেটলি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। বাজারে এখন টাকা হলে জ্বালানি পাওয়া যায়, কিন্তু সেই টাকা বা সেই মুদ্রা সরবরাহ করা, বৈদেশিক মুদ্রা সরবরাহ করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বলেই চাহিদা মাফিক জ্বালানি আমরা পাচ্ছি না। আবার জনগণও যে পরিমাণ পয়সা খরচ করে জ্বালানি আমদানি করতে হচ্ছে বা হয়, সেই পরিমাণ পয়সা সমন্বয় করে মূল্যহার বৃদ্ধি জনগণও নিতে পারছে না, সরকারও নিতে পারছে না, ইন্ডাস্ট্রিও নিতে পারছে না, অর্থনীতিও নিতে পারছে না। সুতরাং এই যে জ্বালানি অবকাঠামো নির্মাণ গ্যাস বেসড, আজকে পর্যন্ত সেই গ্যাসের কথাটাই বেশি বেশি করে বলা হচ্ছে। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে 2008 সালে 10 সালে যে কৌশলপত্র তৈরি করা হয়েছিল, স্ট্র্যাটেজিক পরিকল্পনা করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল, সেখানে কিন্তু গ্যাসের ব্যবহারের ব্যাপারে, বৃদ্ধির ব্যাপারে সংরক্ষণ নীতি অবলম্বন করা হয়েছিল। তখন কিন্তু গ্যাসের দাম এত বাড়বে বা আসে বা বিদ্যমান তা কিন্তু ছিল না। আজকে সেই জায়গাটায় সেই রক্ষণশীল নীতি গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। সুতরাং জ্বালানি নিরাপত্তা, গ্যাস আমি আমদানি করতে পারি, বিদ্যুৎ আমি একসময় তৈরি করতে পারতাম না কারণ আমার প্ল্যান্ট ছিল না।
আজকে আমি বিদ্যুৎ আমদানি করার প্ল্যান্ট আছে, কিন্তু গ্যাস দিতে পারছি না, কয়লা দিতে পারছি না, জ্বালানি তেল দিতে পারছি না বলে উৎপাদন করতে পারছি না। তাহলে এই অবস্থাটাই আরো 2000 মেগাওয়াট কমে গেছে উৎপাদন। আর এই অবস্থায় আমি এলএনজি টার্মিনাল বাড়ায়ে আমি এলএনজি আমদানি করার ক্ষমতা বৃদ্ধি করলাম, আমি এলএনজি আমদানি করার ক্ষমতা বৃদ্ধি করলাম, সরবরাহ ক্ষমতা বৃদ্ধি করলাম, কিন্তু আমদানি করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমার যে আর্থিক ক্ষমতা দরকার, সেই আর্থিক ক্ষমতা কি অবসরে 2 বছর 2.5 বছর এলএনজি টার্মিনাল হওয়ার পরে আমি কি সেই আর্থিক ক্ষমতা অর্জন করব? জনগণের কি সেই ক্রয় ক্ষমতা এই লেভেল থেকে সেই পর্যায়ে যাবে কিনা, সেই ব্যাখ্যা বিশ্লেষণ এই সরকারের এই নীতির পেছনে আছে বলে আমার মনে হয় না। একই সাথে এই মুহূর্তে সারা দেশে তীব্র বিদ্যুৎ অর্থাৎ লোডশেডিং চলছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের জ্বালানি সংকটের কারণে সরবরাহ উৎপাদন কোনোটাই ঠিকভাবে করতে পারছে না, মানুষের ভোগান্তি হচ্ছে। এই বিষয়ে যদি একটু বলেন। প্রথমত এই যে আমরা প্রথম যে জ্বালানি সংকট নিয়ে আলোচনা করলাম, আমরা জ্বালানি, আমার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, আমি সেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যবহার করার মতো জ্বালানি সরবরাহ করার অর্থ দিতে পারছি না। আমার অর্থ নেই, অর্থ মানে বৈদেশিক মুদ্রা বা ডলার নেই। আমি সে কারণে জ্বালানি সরবরাহ কমিয়ে আমি ব্যয় নিয়ন্ত্রণ করতে যেয়ে আমি বিদ্যুৎ উৎপাদন কমাচ্ছি, আর বিদ্যুৎ উৎপাদন কমাচ্ছি বলেই চাহিদা মাফিক বিদ্যুৎ দিতে পারছি না। কিন্তু এই বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে যদি আমি বন্টনের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন যা করতে পারলাম চাহিদার তুলনায় অর্ধেক পারি, আর 80% পারি আর 70% পারি, এই বিদ্যুতের যে সম্পদ সেটা জনগণের মধ্যে বিতরণ এবং বন্টনের ব্যাপারে আমি সমতা নিশ্চিত করতে পারছি না। ইউটিলিটিগুলো সেখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা আছে? বা গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনা, গ্যাসে তো ঘাটতি, যদি এলএনজির দাম বাড়ে তাহলে তো ঘাটতি বাড়বে। কিছুদিন আগেও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেই গ্যাসের দাম বৃদ্ধি করে সমন্বয় করা হয়েছে। এখন যখন বাড়া কমা হবে তখন তো ঘাটতি বা উদ্বৃত্ত থাকবে। সেখানেই আমরা বলেছিলাম যে জ্বালানির ক্ষেত্রে প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড তৈরি করা হোক, যে যদি বাড়ে তাহলে সেখান থেকে ভর্তুকি যাবে, যদি কমে তাহলে সারপ্লাসটা ওখানে যাবে। সমন্বয়টা একটা পার্সেন্টেজ বাড়াটা না পর্যন্ত। এর আগে দেখলাম যে তেলের দামও বেড়েছে। এখন দেশের তেলের সরবরাহ বা মজুদ বৃদ্ধির জন্য সরকার এখন এটি বেসরকারি খাতে দিতে চাচ্ছে, অর্থাৎ তাদেরকেও এখানে আর চেষ্টা করছে এবং একটি নীতিমালা করার কথা ভাবছে। এই জায়গাটাতে কি সতর্ক হতে হবে যেখানে ভোক্তার অধিকারও নিশ্চিত করা যাবে? সরকার যে জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সরকারের যে অঙ্গ প্রত্যঙ্গ জ্বালানি সরবরাহ, বন্টন, বিতরণ, জ্বালানি আমদানি, জ্বালানি উৎপাদন, অনুসন্ধান, এইসব কাজে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জড়িত তারা মিলিয়েই তো জ্বালানি খাতের প্রশাসন বা সরকার। তো তাদের এই প্রতিষ্ঠানগুলো কেউই দক্ষতা এবং সক্ষমতার পরিচয় দিতে পারছে না, সেখানে অপচয় এবং লুণ্ঠন প্রতিরোধ করতে পারছে না সরকার। তার এই অক্ষমতাটার বলতে পারেন যে পুরস্কার স্বরূপ বেসরকারীকরণ করতে যাচ্ছে। এটা তো হতে পারে না। আজকে যদি কোনো কর্মচারী আপনার অন্য দেশও আছে, ভারতেও আমরা দেখতে পাচ্ছি যে সরকারও করে প্রাইভেট সেক্টরও করছে তেল আমদানি। আমাদের দেশে এটা আমরা যদি শুরু করি, একটা শক্তিশালী রেগুলেটরি সিস্টেম থাকতে হবে। ভারত সেখানে প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ নিশ্চিত করছে, করে এখানে প্রতিযোগিতায় বলেন আর এখানে বৈচিত্র্য আনেন, যাই বলেন, এগুলো প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে প্রতিযোগিতা আনতে চাচ্ছে, তাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারছে, কারণ সেখানে ভারত বা অন্যান্য দেশে একটা শক্তিশালী রেগুলেটরি সিস্টেম আছে। আমাদের সেই জায়গাটাতে আমি তো সেটাই বলেছি যে সরকারের এই সব আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি। আপনি যদি এই মুহূর্তে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে যদি আপনার কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা আপনি বলেন, যেটি নিয়ে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে আগামীতে। প্রথম বিষয়টি হচ্ছে সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সরকার পয়সা জোগাড় করতে পারছে না। বিদ্যুৎ খাতে তার এখন 40-42 হাজার কোটি টাকা হচ্ছে ঘাটতি, ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকির টাকাটা যদি তার না দিতে হয় তাহলেই তো আমি মনে করি বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ বাড়তি
জ্বালানি সরবরাহ সে নিশ্চিত করতে পারে। তো তার জন্য সে যদি, আমরা তো হিসাব করে দেখাইছি যে প্রায় 45 থেকে 50,000 কোটি টাকা লুণ্ঠনমূলক ব্যয় যে সমন্বয় হয়ে আছে, সরকার যদি রিভিউ করে এবং রিভিউ যদি আমাদের উপরই দায়িত্ব ছেড়ে দেয়, আমরা সরকারকে দেখাই দিতে পারবো যে 40 থেকে 50,000 কোটি টাকা এইভাবে সাশ্রয় করে সরকার এ খাতে ভর্তুকি থেকে মুক্তি পেতে পারে। এবং ভর্তুকি থেকে মুক্ত করতে পারলেই শেষ অর্থ আর তার হাতে সাশ্রয় থাকে। তেল বিদ্যুৎ এই সরকারের আমলে যদি এনার্জি মিক্সের পরিকল্পনায় সরকার, তো একসময় সারা বিশ্ব 2040 সালের দিকে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে যাবে, তখন গ্যাসও লাগবে না, কয়লাও লাগবে না, তেলও লাগবে না। এই সরকারের আমলে যদি সরকার জ্বালানি মিক্সে রিনিউয়েবল এনার্জি বাড়াবে, নিউক্লিয়ার এনার্জি বাড়াবে, তার পরিকল্পনার মধ্যেই আছে এবং সেটা বাস্তবায়নযোগ্য। সে যদি এখন ফসিল ফুয়েলের মধ্যে তেলটাকে ফেজ আউট করে আর গ্যাসের প্রবৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করে, তাহলে তার এই জ্বালানি নিরাপত্তা সংরক্ষণের ব্যাপারে সফল হওয়া তার জন্য অপেক্ষা করছে, সহজ হবে। এবং এটাতে সরকার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংলাপে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।